দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ডেইলি ড্রাফটের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। অন্যান্য দিনের মতো আজকেও আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে, শুধু এই মুহূর্তে নয়, সেই 2001 সাল অর্থাৎ সর্বশেষ এবং 1996 সাল, আমরা যদি বলি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এই যে বিষয়টি, এটি আসলে খুবই পরিচিত একটি বিষয় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন, গণমাধ্যম কর্মী যারা রয়েছেন, বিচার বিভাগের বিষয় থেকে শুরু করে সর্বত্র একটি তত্ত্বাবধায়ক সরকারের যে ইস্যুটি, সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বাংলাদেশের রাজনীতিতে। অবশেষে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে, এটি নিঃসন্দেহে স্বস্তির বিষয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ এই তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতেই কিন্তু এখন পর্যন্ত সবশেষ যে নির্বাচন, কয়েকটি নির্বাচন বলা হচ্ছে যে এই নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ ছিল আওয়ামী লীগ সরকারের আমলে। কেন? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে তত্ত্বাবধায়ক, নির্দলীয় যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেটি অনুপস্থিত ছিল। আজকে বৃহস্পতিবার সকালে উচ্চ আদালত এই রায়টি দিয়েছে, অর্থাৎ যে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল, সেটিকে অবৈধ ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে আবার সেটি নিয়ে আদালতে যাওয়া এবং অবশেষে সেই রায় পাওয়া। তবে এটি কবে থেকে কার্যকর হবে, এটি একটি বড় প্রশ্ন। বিষয়টি হচ্ছে সামনের যে নির্বাচন, অর্থাৎ আমরা যেটি বলছিলাম যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে 2026 সালের, সেই নির্বাচন আসলে কোন সরকারের অধীনে অনুষ্ঠিত হবে, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি জানার জন্য অনেকের আগ্রহ রয়েছে, রাজনীতিবিদ থেকে শুরু করে রাজনৈতিক সংশ্লিষ্ট যারা ব্যক্তিবর্গ রয়েছেন তাদের। তো প্রশ্ন হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে ক্ষমতায়, অর্থাৎ তারা দেশ চালাচ্ছেন, দেশ পরিচালনা করছেন। দুটি বিষয়, একটি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই কি নির্বাচন হবে, নাকি যেহেতু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে তাদের মাধ্যমে অনুষ্ঠিত হবে। আজকের রায়ে বলা হয়েছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, অর্থাৎ যেটি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেটি অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। আর চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন, যেটি হয়তো আরও 5 বছর বা 5.5 বছর পরে অনুষ্ঠিত হবে, সেটি আসলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এলো তার মাধ্যমে। তার মানে অপেক্ষা করতে হবে 5 বছরেরও বেশি সময়। আমরা একটু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শুরুটা কিভাবে, একটু যদি এই ইতিহাসটা জানি, আমার মনে হয় এই বিষয়টি আরও ভালোভাবে বোঝার জন্য দর্শক যারা রয়েছেন তাদের সুবিধা হবে। মূলত ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠার কারণেই বাংলাদেশের নির্বাচনী রাজনীতির ইতিহাসে তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার সরকার ধারণার জন্ম। অর্থাৎ এক দল আরেক দলকে বিশ্বাস করতে পারবে না, দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না। এই পরিপ্রেক্ষিতেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে ধারণা, সেটির জন্ম। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্ম হয়েছিল এক বিশেষ রাজনৈতিক প্রেক্ষাপটে। এরশাদের পতনের পর 1991 সালের নির্বাচনে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে একটি অনানুষ্ঠানিক অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হলেও 1994 সালের মাগুরা উপনির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ পরিস্থিতি পাল্টে দেয়। 1996 সালে ক্ষমতাসীন দলের অধীনে কোনোভাবেই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, এই অভিযোগ তুলে আওয়ামী লীগের নেতৃত্বে বিরোধী দলগুলো তীব্র আন্দোলন শুরু করে। আন্দোলনের মুখে 1996 সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সাংবিধানিক রূপ দেওয়া হয়। আমরা শুরুতেই যেটি বলছিলাম, সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসে, যেখানে বলা হয়েছিল নির্বাচিত সরকারের মেয়াদ শেষে একটি নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের ক্ষমতা গ্রহণ করবে, যার প্রধান কাজ হবে পরবর্তী 3 মাস বা 90 দিনের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিত করা। এই ব্যবস্থার অধীনে 1996 এবং 2001 সালে তুলনামূলকভাবে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয় বলে মনে করেন বাংলাদেশের যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন তারা। এখন প্রশ্ন হচ্ছে, দুটি নির্বাচন অনুষ্ঠিত হলো, তারপর এটি কেন বাতিল হলো? রাজনৈতিক বিতর্কের মুখেই বাতিল হয়েছে, সেই ইতিহাসটাও আমরা একটু আপনাদেরকে জানাতে চাই।
বাংলাদেশে 2006 সালের পর থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কাঠামো নিয়ে জটিলতা তৈরি হয়। বিশেষ করে প্রধান উপদেষ্টা নিয়োগ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তুমুল বিরোধ দেখা যায়। 2006 সালের তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে রাজনৈতিক অচল অবস্থার কারণে দেশে জরুরি অবস্থা জারি হয় এবং একটি সেনা সমর্থিত বিতর্কিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেয়, যা পরবর্তীতে 111 সরকার নামে পরিচিত হয়। এই সরকার দীর্ঘ 2 বছর ক্ষমতায় থেকে নিজেদের সাংবিধানিক এখতিয়ারের বাইরেও কাজ করে। এমন প্রেক্ষাপটে 2011 সালের 10 মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রায় দেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের নেতৃত্বাধীন 7 বিচারপতির আপিল বেঞ্চ। ওই রায়ে বলা হয়েছিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অর্থাৎ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী আইন অগণতান্ত্রিক এবং তা সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক। এরপর সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই ব্যবস্থা স্থায়ীভাবে বাতিল করা হয়। ত্রয়োদশের মাধ্যমে সেটি ফিরে এসেছিল, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সেটি বাতিল করা হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হওয়ার পর বাংলাদেশে নির্বাচন হয়েছে 2014, 18 এবং 24 সালের 3টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সবশেষ 2টি নির্বাচন নিয়ে বলা হয় বাংলাদেশে যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন যে এই 2টি নির্বাচন সুষ্ঠু হয়নি। যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকতো তাহলে এই নির্বাচন সুষ্ঠু হতো। তার মানে আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা, তার মানে আবারও আদালতের শরণাপন্ন হয় এবং সবশেষ আজকেই সেই রায়টি হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এলো, অর্থাৎ পঞ্চদশ সংশোধনী এটি আরোপ করা হয়েছিল সেটি বাতিল বলে ঘোষণা করেছে দেশের সর্বোচ্চ আদালত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ। তার মানে অনেকেই হয়তো মনে করতে পারেন যে এই নির্বাচনটি মনে হয় অনুষ্ঠিত হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে। না, আমাদের অপেক্ষা করতে হবে 5 বছরেরও বেশি সময়, কারণ বর্তমানে যারা ক্ষমতা রয়েছেন ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার, তাদের অধীনেই অনুষ্ঠিত হবে আগামী সংসদ নির্বাচন, যেটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটি মিড ফেব্রুয়ারি বা মধ্য ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। আমরা আগামীকাল অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকুন, সঙ্গেই থাকুন ডেইলি ড্রাফটের।